প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা ইতিহাসের এক মহেন্দ্রক্ষণের সামনে দাঁড়িয়ে এক ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি। আমরা শুরুতেই একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে ডক্টর কনক সারোয়ার তিনার আমাদের সাথে যুক্ত হওয়ার কথা ছিল। তিনার আ স্ত্রী হঠাৎ করে একটু অসুস্থ হয়েছেন। তিনি বাইরে গেছেন। তো আশা করছি যে আমরা তাকে অনুষ্ঠান চলাকালীন সময়ের ভেতরেই সংযুক্ত করতে পারবো আমাদের সাথে। আ পিনাকি দাদা আমাদের সাথে আছেন যথারীতি। তো যে বিষয়টা আমরা আজকে আলোচনা করব, আপনারা জানেন যে নির্বাচন ঘিরে নানা ধরনের আ কার্যক্রম চলছে। এখানে হুমকি দেয়া হচ্ছে, এখানে ভোট কেনা হচ্ছে। ভোট কেমন হবে? দীর্ঘদিন ধরে একটা আলোচনা হচ্ছিল যে ভোট আদৌ হবে কিনা? সেই ভোট অবশেষে হচ্ছে। তারপরেও কিছু বিষয় তো আছেই। কিছুক্ষণ আগে আমরা কুমিল্লাতে দেখেছি যে জাত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তাদের ঋণ খেলাপির দায়ে যে প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কারণ আজকে তিনি হুমকি দিয়েছিলেন যে, যারা হাসনাত আব্দুল্লাহর পক্ষে কাজ করবে তাদের বাড়িঘরে হামলা চালানো হবে। কিছুক্ষণ আগে আমানুল্লাহ আমান তিনি বলেছেন যে, যারা দাঁড়িপাল্লার পক্ষে কাজ করছে তাদেরকে চিহ্নিত করে রাখতে। এইসব নানা ধরনের সংকট সংশয়ের মাথায় রেখেই আমাদের যে নির্বাচন সেটা হতে যাচ্ছে। যাই হোক, যারা অপরাধী, যারা কিনা এই দেশকে গেল ১.৫ বছর ধরে চাঁদাবাজি, দুর্নীতিতে এ পতিত করতে চেয়েছে, তারা তাদের কাজ করবে, এখনো করছে, আগেও করেছে, ভবিষ্যতেও করেই যাবে। আমরা মূলত আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি, আপনারা জানেন, বিশেষ করে পিনাকি দাদার ভূমিকা না বললেই না। তিনি আমরা তো আসলে বলতে বাধা নেই যে কিছুটা গা বাঁচিয়ে চলার চেষ্টা করেছি। দাদা তার আ যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এ তিনি যে অ্যাক্টিভিজম করেন সেখানে মানুষকে সে আজ থেকে আরো ৬ মাস আগে থেকেই নির্বাচনের এই ভোটের ব্যাপারে মানুষকে সচেতন করার চেষ্টা করেছেন। সেগুলো আপনারা দেখেছেন। তো আমরা দাদার বক্তব্যই শুনি যে দাদা কেমন দেখছেন নির্বাচনের মাঠ কেমন হবে? এখানে কোন পক্ষপাত দুষ্ট কার্যক্রম বাংলাদেশের মানুষ মেনে নেবে কিনা? ধন্যবাদ ইলিয়াস। এটা ঠিক যে আজকের সময়টা খুবই গুরুত্বপূর্ণ, ক্রুশিয়াল, এবং আমরা যে নির্বাচনের দিকে যাচ্ছি এটা জাতির ইতিহাসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এইটা অন্য যে কোনো নির্বাচনের চাইতে আলাদা। আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে এটা সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে নির্ধারিত হবে যে আমাদের দেশ আসলে কোথায় যাবে, সামনে যাবে না পিছনে যাবে, এই দেশ আবার আগের ব্যবস্থায় ফিরে যাবে নাকি সামনে আগানোর একটা পথ খুঁজে পাবে। এই জন্যে এই নির্বাচন নিয়ে আমি বেশ কিছুদিন থেকেই কাজ করছি মানে জনগণকে বোঝানোর চেষ্টা করছি, আম, বাংলাদেশের মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে কেন এই নির্বাচন গুরুত্বপূর্ণ, কাদের হাতে বাংলাদেশের দায়িত্বটা, রাষ্ট্রের দায়িত্বটা দেওয়া উচিত। এটা নিয়ে আমি দীর্ঘদিন থেকে বলে আসছি, আজকের ভিডিওতেও আমি বলছি। আমার দেশের আগামীকালকের ভিডিওতে যেটা আসবে আমি সেটা আজকে একটু বলে নেই। আম, আমি অনেক জটিল রাজনীতি বুঝি না। আপনারা অনেকে মনে করতে পারেন যে আমি খুব জটিল রাজনীতি বুঝি। আমি জটিল রাজনীতি বুঝি না, আমি খুব সহজে রাজনীতি বুঝি। আমি যখন দেশে ছিলাম তখন ঈদের আগে নানা মানুষের কাছে যায়, ঈদ কেমন হবে, ঈদে কি করবেন ইত্যাদি। তো এক বৃদ্ধা মহিলার কাছে গেছে, কোন এক টেলিভিশন, আমার মনে নাই কোন চ্যানেল। তাকে জিজ্ঞেস করছে যে ঈদে কি করবে। এই মহিলা বলতেছে যে বাবা, একটা ডিম দিয়ে ভাত খাবে, একটা ডিম, একটা ডিম দিয়ে ভাত খাবে। এইটা সেই মহিলা ঈদের আনন্দ। আমরা 55 বছরে একটা বালের দেশ বানাইছি। কেন? হাসিনার আমলে
লুটপাট হয়েছে $234 বিলিয়ন। আমি জানি না $234 বিলিয়ন বলতে আপনারা বুঝতে পারতেছেন কিনা এটা কত টাকা। বাংলাদেশের মতো 4টা দেশকে 1 বছর খাওয়ানো যায় $234 বিলিয়ন দিয়ে। এটা কি শুধু হাসিনার 15 বছরের লুটপাট? এর আগে সবাই লুটপাট করছে, সবাই। মুজিব করছে, এরশাদ করছে, এমনকি জিয়ার আমলে লুটপাট হয়েছে, খালেদা জিয়ার আমলে লুটপাট হয়েছে, হাসিনার আমলে তো হয়েছে। কম হয়েছে হয়তো আগের সময়, হাসিনার আমলে হয়তো বেশি হয়েছে, কিন্তু লুটপাট থামে। এখন আমাদের দেশে যদি এই $234 বিলিয়ন থাকতো, আমাদের দেশ কি গরিব থাকে? আমরা তো গরিব না, আমাদেরকে গরিব বানায় রাখা হয়েছে। আমাদের দেশের সমস্যা তো অনেক কিছু না, একটাই সমস্যা, করাপশন, দুর্নীতি। বাংলাদেশে যারা রাজনীতি করে সব কয়টা বদমাইশ, যারা ক্ষমতায় আসছে সব কয়টা বদমাইশ, চোর বাটপার, চোর বাটপারের রাজনীতি আসে। এখন বলতে পারেন তাহলে কি জামাত এবং এনসিপি তারাও চোর বাটপার? এই এই দলটাই, এই দুইটা দলই এখনো পর্যন্ত তাদেরকে কলুষ, দুর্নীতির কলুষ স্পর্শ করেনি। করবে কিনা জানি না, ভবিষ্যৎ করলে করতে পারে, আমাদের দুর্ভাগ্য। কিন্তু এখনো পর্যন্ত এই দুইটা দল যারা কখনো দুর্নীতি করে। আমি মনে করি বাংলাদেশকে যদি বাঁচাইতে হয়, এই দুই দলের হাতে রাষ্ট্র ক্ষমতা দেওয়া ছাড়া আমাদের হাতে আর কোনো অপশন নেই। বাংলাদেশের মানুষকে যদি বাঁচাইতে হয়, যদি বাংলাদেশ থেকে দুর্নীতির মূলোৎপাটন করতে হয়, যদি বাংলাদেশ থেকে দারিদ্র্য দূর করতে হয়, বাংলাদেশের দারিদ্র্য দূর করার জন্য কিচ্ছু লাগবে না, কোনো প্ল্যান লাগবে না, কিচ্ছু না, নাথিং, কিচ্ছু না, শুধু চুরি থাকা, আর কিছু না, শুধু চুরি থাকা। বাংলাদেশের সম্পদ যেন চুরি করে বাইরে নিয়ে যেতে না পারে, তাহলেই বাংলাদেশের উন্নতি হবে। ছোট্ট জিনিস। আর এর জন্য কি দরকার? আমার এমন একটা রাষ্ট্র দরকার যে রাষ্ট্রের দুর্নীতি আমরা একেবারে দূর করে দিতে পারবো, তা বলতেছি। দুর্নীতি কম, অনেক কম, সহনীয় মাত্রা। 234 বিলিয়ন লুট হয়ে যায়। আর এই টাকাটা কার? টাকাটা তো সাধারণ মানুষের। মনে করো এটা রাষ্ট্রের টাকা না, এটা রাষ্ট্রের, রাষ্ট্রের তো কোনো টাকা নাই, নিয়ে রাষ্ট্রের টাকা হয়। তাহলে এই নির্বাচনে যদি আমরা সেই আগের সেই দুর্নীতিগ্রস্ত এই দলকে, বিএনপি বিএনপি যে আজকে ইলেকশন করতেছে, ওদের 59% দুর্নীতিগ্রস্ত, ঋণ খেলা, ব্যাংকের টাকা মাইরে খেছে। ব্যাংকের টাকা তুই মাইরে খাস, তুই নির্বাচন করিস কোন সাহসে, কোন আক্কেল? বাংলাদেশে তো আসলে এখন হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশে এখন খাওয়ার কোনো জায়গা, ও যে লুটপাট করবে, লুটপাটের জায়গাই নাই। বাংলাদেশের অবস্থা এত খারাপ। এখন বাংলাদেশে এমন একটা রাষ্ট্র দরকার, এমন একটা সরকার দরকার, এমন একটা শাসন দরকার, যেই শাসনে, যে মন্ত্রীদের, যে সরকারে কাউকে 1 পয়সা ঘুষ দেওয়া যাবে না, এইরকম একটা শাসন দরকার। তাহলে বাংলাদেশ বাঁচবে। আমাদেরকে বাংলাদেশকে বাঁচাইতে হবে, এটাই একমাত্র সুযোগ। আমি জানি না বাংলাদেশের তরুণ সম্প্রদায়, তাদের কাছে হয়তো আরো সুযোগ আসতে পারে ইতিহাসে, কিন্তু আমাদের প্রজন্মের জন্য আর কোনো সুযোগ নেই। এটাই লাস্ট চান্স। এবং আমাদেরকে এই সুযোগে বাংলাদেশকে বাঁচাইতে হবে। এই ভোট বাংলাদেশকে বাঁচানোর লড়াই, এই ভোট বাংলাদেশকে বাঁচানোর ভোট। এবং আমরা চাই, আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ এবার নেতৃত্ব চিনতে ভুল করবে না।
জি, তবে আমরা আমরা তো আমাদের আলোচনায় অনেক বিষয় উঠে আসবে। আমার মনে হয় প্রসঙ্গক্রমে যদি আপনার বক্তব্যগুলো শুনি, আরো বেশি ভালো হবে। আমাদের আ সাথে এই মুহূর্তে আমি উম নির্বাচনের মাঠের যে অবস্থা সেটা তো মানুষের জানা প্রয়োজন। তো আমি নাসিরউদ্দিন পাটোয়ারি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি দেখি উনার কাছ থেকে শেষ অবস্থাটা জানতে পারি কিনা। কারণ সবচাইতে আলোচিত যে আসন ঢাকা ৮ আসনে এখানে অ্যা আমাদের যে প্রার্থী আছেন নাসিরউদ্দিন পাটোয়ারি তার যে প্রতিদ্বন্দ্বী তিনি জানেন যে মানে দীর্ঘদিন ধরেই তার উপরে নানা ধরনের করা হয়েছে। তাকে বিভিন্নভাবে ভেজাল করার চেষ্টা করা হয়েছে। তার উপর ডিম ছুঁড়ে মারা হয়েছে এবং একটা ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করা পাটোয়ারির আসনে। তো নাসিরউদ্দিন পাটোয়ারি আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। পাটোয়ারি আমাকে শুনছেন? হ্যাঁ, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আ নাসিরুদ্দিন পাটোয়ারি আমরা আপনাকে সবচাইতে বেশি বোধহয় আমরা গণমাধ্যমে দেখে থাকি। আপনার যে আসন সেখানে আপনার উপরে বেশ কয়েকবার হামলা হয়েছে। আপনি সবসময় খুব সহজ সরল ভাবে খুবই সাধারণ একটা নিয়ে আপনি সেগুলোকে মোকাবেলা করে যাচ্ছেন। আপনার ভেতরে কোনো উগ্রতা আমরা দেখি নাই। যাই হোক এই যে আপনি বিশাল ব্যাংকের মালিক এবং চাঁদাবাজের বিরুদ্ধে আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনার নিশ্চয়ই আর্থিক একটা সংকটের ভেতরেও আপনি আছেন। তো এসব মিলিয়ে নির্বাচনী মাঠের প্রতিদ্বন্দ্বিতা কেমন লাগছে? জি, আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে তো আমি বুঝি নাই। আমার মনে হচ্ছে যে আমি আফগানিস্তানে চলে এসেছি। এই জায়গায় একটি মাইন, ওই জায়গায় একটি মাইন। প্রত্যেকটা জায়গায় মাইন ডিফিউজ করতে হচ্ছে। এখন তো আমরা আরো অনেক মাইন খুঁজে পাচ্ছি। ঢাকা ১০ এর মধ্যে মাইন খুঁজে পাচ্ছি। ঢাকা ১৮ তেও খুঁজে পাচ্ছি। তো ১ম এ আমি যখন নির্বাচনী আমার প্রচারণা শুরু করি, আমার সাথে অনেকগুলা মিডিয়া জয়েন করে। তারা আমার বক্তব্যগুলো নেওয়া শুরু করে। এর মধ্যে অনেকে সাংবাদিক পরিচয়ে এসে জয়েন করে ওই পক্ষের এবং তারা আমাকে বিব্রত করে অনেকগুলা কোয়েশ্চেন শুরু করে। এরপরে দেখলাম যে সাধারণ ভোটার হিসেবে পরিচয়ে এসেছে এবং তারা বলে যে, "আমরা সাধারণ ভোটার, আপনাকে এই প্রশ্নগুলা করছি।" পরবর্তীতে আমরা খোঁজ নিয়ে দেখি, কোন জায়গায় যুবদলের সন্ত্রাসী, কোথাও ছাত্রদলের সন্ত্রাসী। তো আমি গুলিস্তানে বেসিক্যালি আমার যাত্রাটা শুরু হয়েছিল। এর আগেও আমরা দেখেছিলাম বাংলাদেশে অসংখ্য নির্যাতনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আমরা গুলিস্তানে প্রচারণা করতে গিয়ে ব্যবসায়ীরা ভাইরা বলল যে, "আমি সারাদিন অনেক কষ্টে ব্যবসা করি। রাস্তার পাশে হলো ফুটপাতে দোকানদারি করি। আমার দিনে ৳৫০০ ইনকাম হয়। আমি যখন বাসায় ফোন করি বলে যে, 'তুমি এত টাকা ইনকাম করো, টাকা কোথায়?' তো আমার তো প্রত্যেকদিন রাতে আসলে পকেট থেকে টাকা কেটে নিয়ে যায়।" তো ঢাকা ৮ তো একটা ফুটপাত অথবা ব্যবসায়ীদের একটা হাব। যার জন্য হলো আ এখানে অনেক ব্যবসায়ী যারা হলো দীর্ঘদিন ধরে নিপীড়িত হয়ে আসছে, তারা আমার কাছে কথাগুলা বলা শুরু করলো। এবং আমি যখন ক্যাম্পেইন শুরু করি সবাই আমাকে মেসেজ দিয়েছিল যে, "শহীদ ওসমান হাদি ভাই যেভাবে ক্যাম্পেইন করেছিল ওইভাবে করতে হবে।" এবং সেজন্য আমি ফজর থেকে এশা পর্যন্ত প্রত্যেকটা মসজিদে গিয়ে থাকি এবং সেখানে অনেক মানুষের সাথে আমার ক্লোজলি কথা হয়েছে। দুঃখ, দুর্দশা বলা শুরু করলো। কাকে সন্ত্রাসী অ্যাটাক করা হয়েছে, কাকে কি করা হয়েছে। এরপরে আমরা আমাদের গল্পগুলো পাওয়া শুরু করলাম। সেই গল্পগুলোর মধ্যে আমরা দেখা শুরু করলাম যে, এখানে একজন কমিশনার ছিল যে সন্ত্রাসী কার্যক্রম করে শুরু করে তার জার্নি শুরু করেছে। এরপর আমি খোঁজ পাইলাম যে তাকে রেলের জায়গাটা কে দিয়েছিল, কে দখল করেছিল, কোন, কোন জায়গায় দখলদারিত্ব চালিয়েছিল। তো মোটা দাগে যে জিনিসটা আমরা ভয়েস রেইজ করার চেষ্টা করেছি সেটা হলো বাংলাদেশের দুর্বৃত্তায়নের যে রাজনীতি, সেই রাজনীতিটা তারা অ্যাকচুয়ালি গুলিস্তান থেকে যে চাঁদাটা উঠে অথবা আপনার যদি মোবাইল এবং মানিব্যাগ হারিয়ে যায়, যেই টাকাটা হয় ওই টাকাটা তারেক রহমান পর্যন্ত যাচ্ছে। এটা হলো বিএনপির পলিটিক্যাল ফাইন্যান্সিং সিস্টেম। সো এটা যদি আমরা বাংলাদেশে এই ধরনের দুর্বৃত্তায়নের যদি সিস্টেমটা চলে, আদৌ আমাদের কোনো যে আমরা গণ-অভ্যুত্থানের পরে যে রাজনীতিটা করতে চেয়েছিলাম, সেটা কিন্তু আমাদের অধরা একটি স্বপ্ন থেকে যাবে। সেজন্য প্রথমত আমাদের এই দুর্বৃত্তায়নের রাজনীতিটা ভাঙতে হবে। আপনি দেখেছেন মঞ্জুরুল আহসান মুন্সী। এটা টোটালি একজন সন্ত্রাসী লোক এবং ঋণ খেলাপি। তারপরে আসলাম চৌধুরী ঋণ খেলাপি লোক। তাকে নমিনেশন দিয়েছে এবং যারা নমিনেশন দিয়েছে মির্জা ফখরুল সাইন করেছে। উনি কি জানতো না উনি যে ঋণ খেলাপি? জানতো। তারপরেও তাকে দিয়েছে। ২ টা বিষয় থাকতে পারে। একটা হলো চাপে পড়ে দিয়েছে তাহলে দলের কন্ট্রোল নাই। আরেকটা বিষয় হলো যে না উনিও ওইখান থেকে ভাগ পেয়েছে। যদি দলের কন্ট্রোল না থাকে তাহলে এটা সকল দেশবাসীর সামনে স্বীকার করুক যে আমরা অনেকগুলা গুন্ডা মাস্তান আমাদের দলের মধ্যে ঢুকে পড়েছে। আমাদের তাদের উপরে কন্ট্রোল নাই। তারাই আমাদেরকে চালিয়ে থাকে। আমরা রাজনীতি করি না। গুন্ডা মাস্তানরা হলো এই রাজনীতির দখল দিয়েছে। তো
তো আমরা হাসিনা আমলে শুনতাম যে ব্যবসায়ীরা হলো রাজনীতি দখল দিয়েছে, এখন হলো গুন্ডা মাস্তান সন্ত্রাসী চোর বাটপার ছ্যাচ্ছর যত ধরনের লোক আছে তারাই নমিনেশন পেয়েছে, যেটা আমরা আশা করি নাই যে গণ অভ্যুত্থানের পরে তারেক রহমান দেশে আসবে, একটা পরিবর্তনের সূচনা হবে। সবার মধ্যে কথা হচ্ছিল যে একটি পরিবর্তন হয়ে যাবে, উনি বিদেশে গিয়ে অনেক ভদ্র হয়ে গিয়েছেন, কিন্তু পুরো জেনারেশন এটাতে আশাহত হলো। এবং আমাদেরকে অনেকে বলেছিল যে দেখবা তোমাদেরকে হতাশ করবে, পুরো দেশবাসীকে হতাশ করবে, এটা হলো একটা ফাফা বেলুন। কিন্তু সেটাই আমরা সত্যিকার অর্থে দেখতে পেলাম, প্রত্যেকটা জায়গায় এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। আমাদের গতকালকে আমাদের ক্যাম্পে হামলা করেছে, ছুরি দিয়ে হলো পোঁচ মেরে চলে গেছে এবং সেখানে আমাদের 4 জন আহত হয়েছে। আমরা থানায় সেখানে মামলার নথিপত্র দাখিল করেছি যে কি ওয়েতে আমাদের উপর হামলা করেছে। এবং বিভিন্ন জায়গায় মানুষ আমাকে লিখে পাঠাচ্ছে, অমুক বাজারে কে চাঁদাবাজি করছে, অমুক লাইন। তো উনি হলো এখানে ভাগ করে দিয়েছে যে কারো হলো কাঁচা বাজার, কারো হলো মাছ বাজার, কারো হলো গুলিস্তানের এই মার্কেট, কারো হলো এই আনারকলি মার্কেট, ঢাকা হাটে এইভাবে একটা হলো চক্র তৈরি করেছে। এবং এই চক্রটার যে টাকাগুলা উঠে থাকে এখানে হলো যুবদল, ছাত্রদল তাদেরকে দিয়ে থাকে, এই ধরনের রাজনীতিটা মেইনটেইন করে থাকে। আর তারেক রহমানের যে ফাইন্যান্সিয়াল সিস্টেম সেখানে হলো মির্জা আব্বাসের বড় একটি অবদানের জায়গা, যেটা ঢাকা ৮ থেকে গিয়ে থাকে। এবং ঢাকা ৮ থেকে যে সন্ত্রাসী রাজত্ব এখানে চলে এটা পুরা বাংলাদেশে কিন্তু ছড়িয়ে পড়ে এই নেটওয়ার্কটা। আমি ঐদিন মতিঝিলে গিয়েছি, তো ওইখানে একটা ক্লাবে ঢুকেছি, ওইটা ক্লাবটা মোটামুটি ভালো। তো বললাম বাকি ক্লাবের কি অবস্থা? বলল যে যেখানে শিক্ষা অথবা মানুষ স্পোর্টস একটু আড্ডা দিবে, সোশ্যাল কানেক্টিভিটি, সেখানে হলো জুয়া ব্যবসা করে এবং এই জুয়ার ব্যবসা দিয়ে কিছু সন্ত্রাসী পালে। এই সন্ত্রাসীদের দিয়া কখনো যদি কোথাও প্রবলেম হয় তাদেরকে ডাক দেয়, এই আমাকে বাঁচাতে হবে, এবং তারা এসে মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে দেয়, সন্ত্রাসী কার্যক্রম করে। এভাবেই হলো ঢাকা আটকে একটা সন্ত্রাসের রাজত্ব বানানো হয়েছে এবং নট অনলি ঢাকা আট, পুরো বাংলাদেশকে এই ধরনের সন্ত্রাসী রাজত্বের জায়গা বানানো হয়েছে। আপনি দেখেছেন যে আমাদের যে বাংলাদেশ ব্যাংক দল বল নিয়ে সদল বলে সবাই ঢুকে পড়েছে বাংলাদেশ ব্যাংকের ভিতরে। তো এটা আসলে বাংলাদেশে সম্ভব, এটা অন্য আগে দেখেছিলাম যে ইন্ডিয়া বাংলাদেশ থেকে রিজার্ভ চুরি করে নিয়ে যায়, এখন হলো এখানে দল বল নিয়ে উইদাউট, আপনি ঠিক আছে আপনি আইটি সেক্টর দিয়ে সিস্টেম গড়লেন, কিন্তু যে অফিসার আছে সে তো পাসওয়ার্ড জানে, তার মাথায় গিয়ে ব্যাংকের মধ্যে পিস্তল ঠেকালেন, তাহলে তো সে পাসওয়ার্ড দিতে বাধ্য হবেই। তো এটা তো আসলে কোনো দেশ না, এমন দেশ তো আসলে আমরা চাই না। মুক্তিযুদ্ধে যে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার এবং ৯০-এর যে ডেমোক্রেটিক একটি বাংলাদেশ আর ২৪-এর যে বৈষম্য বিরোধী একটি বাংলাদেশ, সর্বমিলিয়ে আমরা একটি মর্যাদাকর বাংলাদেশ চেয়েছিলাম। সেই আশাটা আমাদের আর আসলে এদের দ্বারা হবে না বলে আমরা মনে করি। তো আমাকে একজনে বলেছে বিএনপির ভাগ্য হবে ২ টা। একটা হলো যে এমনিই তো তাদের চাঁদাবাজির অবস্থা খারাপ। আমি একটা সময় বলেছিলাম যে সর্বোচ্চ ৮০ থেকে ১০০ আসন পাবে টেনে টুনে। ওই সময় আমাকে অনেকে রসাত্মক কথা বলেছিল। কিন্তু বাস্তবে তাই ঘটছে। আমরা যারা বাংলাদেশে আছি দেখতেছি যে মানুষ ট্রেনে করে, ট্রলারে করে, লঞ্চে করে সব জায়গায় হলো দাঁড়িপাল্লা, শাপলাকলি স্লোগান দিয়ে আনন্দ। ঈদও এত ঢাকা ফাঁকা থাকে না। পুরো ঢাকা আজকে আমি কয়েক জায়গায় গিয়েছিলাম আমার পার্সোনাল কাজে। পুরো ঢাকা ফাঁকা। মানুষ ভোট দিতে চলে গিয়েছে। আনন্দ উল্লাস। কিন্তু যখন মানুষ ভোট দিতে গিয়ে দেখবে যে সেখানে কোনো ভোট ডাকাতি হচ্ছে, ভোট কেনা হচ্ছে, তখন কিন্তু আমরা সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছি যে বাঁশ নিয়ে আপনারা রেডি থাকবেন। যেখানে ভোট কেন্দ্রে কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলদার ভোট ডাকাতি করতে আসবে, আমরা যেরকম গণ অভ্যুত্থানের পরে ডাকাত ঠেকিয়েছিলাম, সেইভাবে তাদেরকে রুখে দাঁড়াবেন। তো আলহামদুলিল্লাহ ব্যবসায়ীরা প্রস্তুত হচ্ছে, মানুষের মধ্যে সচেতনতা আসতেছে এবং মানুষ নিজেদের প্রস্তুতি নিচ্ছে। একটু আগে ২ জন আ মা আমার সাথে দেখা করতে আসলো। একজনের ক্যান্সার, অর্থাৎ উনি অনেক অসুস্থ। তো উনি ঢাকা ৮ এর ভোটার না, উনি ঢাকা ৯ এর ভোটার। তো এসে উনি কান্না করে দিয়েছে আমার সামনে। বলতেছে যে, আমরা অনেক নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি। আরো অনেক ছোট ভাই অনেকগুলো আসলো এখানে শাহজাহানপুর থেকে। বলল, "আমরা ধানের শীষ ব্যাচ পরে শাপলাকলির মার্কায় ভোট দিতে যাবো। কারণ আমরা যে ওইখানে কথা বলবো এই পরিস্থিতি রাখে নাই।" অনেক মানুষ আমার সাথে যোগাযোগ করতেছে যে কি পরিস্থিতির মধ্য দিয়ে তারা গিয়েছে। তো এদেরকে যদি একটি দল এই ধরনের নমিনেশন দিয়ে সংসদে পাঠাতে চায়, তো সংসদ তো আসলে চাঁদাবাজ, ধান্দাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী তাদের কোনো আখড়া না। সেটা হলো ভালো মানুষ যারা পলিসি মেক করবে, যারা আমাদের আইনগুলো তৈরি করবে। সেই জায়গাটা তো আসলে বাংলাদেশে এখন নাই। আমরা দেখতেছি সব চোর, বাটপার। মানুষকে অপশনে করে দিয়েছে তোমরা এদেরকে ভোট দিতে হবে। এখন একটা লোক ২১০০ কোটি টাকা ঋণ খেলাপি এবং সে যায় ইলেকশন করতেছে। সে যদি ইলেকশন করে তো তাহলে বাকি যে প্রার্থী তার তো তাহলে ইলেকশন করার কোনো ক্যাপাসিটি থাকবে না। মানুষকে টাকা পয়সা সব দিয়ে। তো মানুষ অনেক সচেতন হয়েছে
এবার মানুষ মাসল পাওয়ার এবং টাকাকে না বলা শুরু করেছে এবং তারা অনেক কুচ্চা রটনায় যে আপনাদেরকে নিয়েও কথা বলা শুরু করে যে বিদেশ থেকে নাকি আপনারা সোশ্যাল মিডিয়াতে উস্কানি দিচ্ছেন। তো তাহলে তারা ফাইট করুক, কথা বলুক, ভিজিবল এভিডেন্স আনুক, কোন জায়গায় কথা বলছে, কোন জায়গায় আসলে আপনারা কোনো রং ইনফরমেশন দিচ্ছেন কিনা। প্রত্যেকটা তো ভিজিবল ভিডিও দিচ্ছেন। একটু আগে দাদা একটা ভিডিও শেয়ার করলেন যে চাঁদাবাজদের সবাই ঐক্যবদ্ধ হয়ে দৌড়ানি দিয়েছে। এগুলো তো বাংলাদেশের ভিজিবল ঘটনা। মানুষ মুখ খোলা শুরু করেছে। আমরা মনে করি যে যদি তারা সংশোধন না হয় তাহলে হাসিনার মতনই অবস্থা হবে তাদের। হাসিনার তো ইন্ডিয়া পালিয়ে যাওয়ার জায়গা আছে। তাদের আসলে বঙ্গোপসাগরে যাওয়া ছাড়া তার কোনো উপায় থাকবে না এবং মানুষের হাতে চরম দোলাই খাবে। যেভাবে চোর, বাটপার, গুলিস্তানে কেউ যদি ধরতে পারে, আচ্ছা মতন যেভাবে কেলায় ধুলা দেয়, ওইভাবে মানুষ হলো রাস্তার মধ্যে রেখে এভাবে ধুনা দিবে। যে আজকে অলরেডি আমরা নাসিরউদ্দিন পাটোয়ারি এরকম একটা ভিডিও ফুটেজও দেখেছি ঢাকাতেই। তো ইনশাল্লাহ এরকম একটা পরিস্থিতি হবে। আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ পাটোয়ারি। আপনি ইলিয়াস ভাই, আরেকটা বিষয় অ্যাড করার ছিল। জি। ইফ ইউ অ্যালাউ মি, আমি আজকে যেটা বুঝলাম, আমাদের ১১০টা কেন্দ্র আছে ঢাকা ৮-এ। অন্য জায়গায় তো আরো বেশি। সেখানে যেটা দেখলাম যে প্রত্যেকটা কেন্দ্রে তারা যে প্রিপারেশন নিচ্ছে ৩০০-৪০০ করে লোকের প্রিপারেশন নিচ্ছে এবং সবাইকে টাকা দিয়ে প্রস্তুত করা শুরু করেছে। পুলিং এজেন্টদেরকে বলতেছে যে ৯টা থেকে ১১টা পর্যন্ত সব কেন্দ্র দখল করে ফেলতে হবে, বাকিটা পরেরটা আমরা দেখব। এবং সেখানে আমাদেরও অনেকে আছে, তারা এসে বলতেছে যে আমাদের এই ধরনের ইনস্ট্রাকশন দিচ্ছে। তাহলে আমাদের মতন যারা প্রার্থী আছি, আমাদের তো যদি যদি আমি ১০০ করেও স্বেচ্ছাসেবক দেই এবং সেই মানুষগুলো যদি কেন্দ্রে যায়, আমি যদি তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, তাহলে তো আমার হলো ১.৫ কোটি টাকা ২ কোটি টাকা বাজেটের প্রয়োজন হয়। তাহলে আমি ২ কোটি টাকা কি মানুষ থেকে চুরি করব? আমি তো চুরি করতে পারবো না। এজন্য আমি ঢাকা ৮ পুরো বাংলাদেশের মানুষকে বলবো, আপনারা নিজ নিজ থেকে স্বেচ্ছা বাহিনীর ভূমিকা পালন করুন। আপনারা ভোট কেন্দ্রে যাবেন, ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে থাকবেন। আপনারা নিজের খাবার নিয়ে যাবেন, জায়নামাজ নিয়ে যাবেন। নামাজ পড়ার দরকার হলে ওইখানে নামাজ পড়বেন, ভোট দিবেন, ভোট রক্ষা করবেন। আপনি এত কষ্ট করে আপনার সন্তানের জন্য একটি বাংলাদেশ গঠন করতে চাচ্ছেন। আপনার মা-বাবার জন্য, সকলের জন্য। দোয়া করবেন যাতে আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে পারি। জি, আমরা ফাইট করে যাচ্ছি। সারা আপনারাও দেশের ফাইট করে যাচ্ছেন। সারা সারা দেশের বাংলাদেশ হচ্ছে। সারা দেশের মানুষের আপনাদের জন্য দোয়া আছে এবং আমি ওনার এই বক্তব্যের সাথে একটু এড করি। সেটা হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি আপনাকে বিদায় দিচ্ছি। আপনার যেহেতু অনেক ব্যস্ততা, আপনি চলে যান। আমরা ইনশাল্লাহ বাকি কথা যেগুলো আছে সেটা দাদা আছে, আমরা আছি, আমরা বলছি। পাটোয়ারি, তোমার ভূমিধ্বজ বিজয় হবে, শুধু তোমার না, নাহিদের ভূমিধ্বজ বিজয় হবে, হাসনাত আব্দুল্লাহর ভূমিধ্বজ বিজয় হবে, সার্জিসের ভূমিধ্বজ বিজয় হবে। তোমাদের এনসিপি আমি মনে করি মোর দেন 95% জিতে আসবে। 100% হয়ে গেল, ওইটা অবাক হওয়ার কিছু থাকবে না। সবার জন্য দোয়া থাকলো। আর তুমি যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী হবা, শপথ নেওয়ার আগে আমার সাথে বসবা, অ্যাটলিস্ট কি করতে হবে আমি এটা তোমাকে একটু কিছু কথা তোমাকে বলবো, আর সাজেশন দেবো। এবং আমি তুমি আগামী স্বরাষ্ট্রমন্ত্রী, আমার আগাম অভিনন্দন গ্রহণ করো।